2 বছর প্রেম করার পর কাজিনের সাথে আমার যখন বিয়ে হয় তখন বয়স 22। বাবার চাচাতো ভাইয়ের ছেলে। সেই হিসেবে আমার চাচাতো ভাই। আমার সাথে তার প্রেমটা হয়েছিল বেশ নাটকীয়ভাবে। আমিই প্রপোজ করেছিলাম তাকে। কিন্তু ফাত্তা দেয়নি প্রথমে। তারপরও লেগে রইলাম আঠার মতো। তারপর চাচা শ্বশুর ষড়যন্ত্র করে আমার স্বামীকে বিদেশ পাঠিয়ে দেয়। তারপর চাচা শ্বশুর। বন্ধুরা, ভিডিওটি অনেক অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে। তাই আমার সকল বন্ধুদের কাছে আমার ছোট্ট অনুরোধ, দয়া করে চ্যানেলটিতে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন। তো চলেন বন্ধুরা, ভিডিওটি শুরু করি। আমার শ্বশুর বাড়ি কুমিল্লা, বাপের বাড়ি রাজশাহী। আমরা 3 বোন 1 ভাই। ভাই সবার বড়, বিয়ে করে বউ নিয়ে আলাদা থাকে। আমার বড় এক বোন বিয়ে হয়ে গিয়েছে। দুলাভাই এর সাথে ইতালিতে থাকে। আর ছোটটা এসএসসি দিবে এবার। আমি যখন ক্লাস 9-এ পড়তাম তখন আমাদের প্রাইভেট টিউটর ছিলেন শাহিন ভাই। আমি এবং ছোট বোন সোনিয়া দুজনেই পড়তাম উনার কাছে। শাহিন ভাই মাস্টার্স কমপ্লিট করে তখন চাকরি খুঁজছিলেন আর পাশাপাশি টিউশনি করতেন। দেখতে গায়ের রং ময়লা, কিন্তু কালো বলা যাবে না, চেহারায় একটা মায়া মায়া ভাব ছিল। আমার তখন উঠতি বয়স, যা দেখি ভালো লাগে। আমি খুব দ্রুত শাহিন ভাইয়ের প্রেমে পড়ে গেলাম। শাহিন ভাই ঠিকই ধরতে পারলেন ব্যাপারটা। তাই শিকারি যেমন মাছ বড়শিতে ধরা পড়লে খেলিয়ে খেলিয়ে ফাড়ে তুলে তেমন করে উনার বড়শিতে আমি গেতে গেলাম। প্রথম চোকাচোকি হতো, লাজুক হাসি বিনিময়ে ভালো লাগার স্বপ্নীল পর্শ ছুঁয়ে যেত মনের অলিতে-গলিতে। শাহিন ভাই যেদিন পড়ার টেবিলে বইয়ের ভাঁজে আই লাভ ইউ লিখে একটা চিরকুট দেয়, সেদিনকার কথা আমি জীবনে ভুলব না। তারপর থেকে মন দেওয়া নেয়ার শুরু। চিরকুট চালাচালি চলতে থাকল। পড়ার ফাঁকে মাঝে মধ্যে ইশারায় বলতো কিছু দেখাতে। না দেখালে মুখ ভার করে থাকত, তখন আমি বাধ্য হয়েই যতটুকু দেখা যায় দেখাতাম। কারণ ছোট বোনও ফাঁসেই থাকত। শাহিন ভাই অনেক যত্ন নিয়ে পড়াতেন। বলতে গেলে উনার অক্লান্ত চেষ্টার ফলেই আমি এসএসসি ভালোভাবে পাস করি। কলেজে ভর্তি হবার পর শাহিন ভাইয়ের সাথে আসা যাওয়ার সুযোগ হয়। তার আগে প্রেম বলতে গেলে বড়জোর হাত ধরেছেন, অন্য কিছু করার সুযোগ কখনোই মিলেনি। কলেজে ভর্তি হবার পর আমরা অনেক কাছাকাছি হলাম। মাঝে মধ্যে ক্লাস ফাঁকি দিয়ে রেস্টুরেন্ট অথবা পার্কে দেখা সাক্ষাৎ হতে থাকল। হাতে হাত ধরাধরি, সুযোগ বুঝে টুকটাক টিপাটিপি। আমি শাহিন ভাইকে অন্ধের মতো ভালোবাসি, সেটা সেও জানত। তাই সে সুযোগের পূর্ণ সদ্ব্যবহার করা শুরু করল। ধীরে ধীরে সে যেন খোলস ছেড়ে বেরুতে লাগল। তার চাহিদা রোজ রোজ বাড়তে বাড়তে এমন হল যে সুযোগ পেলেই শুরু করে দিত। আমি তখন তার প্রেমে দিওয়ানা। তাই যা চাইতো সবকিছুতেই রাজি হতাম। 3 বছরের প্রেমিক সে, তো তার প্রেমিকার কাছে এইটুকু চাইতেই পারে। তো একদিন দেখা করতে গিয়েছি, সে বলল, চলো আজ আমরা এক ফ্রেন্ডের বাসায় যাব। ফ্রেন্ডের বাসায়? কেন? ওর বাসায় কেউ নেই, দুজনে জমিয়ে প্রেম করব। দূর না, আমি কত কষ্টে ম্যানেজ করলাম আর তুমি না বলছো। প্রেম করতে হলে কি অন্যের বাসায় যেতে হয়? তার চেয়ে চলো আমরা কোনো ভালো রেস্টুরেন্টে যাই। রেস্টুরেন্টে কি প্রাইভেসি আছে নাকি? তুমি আসো তো। সে আমাকে প্রায় জোর করে তার ফ্রেন্ডের বাসায় নিয়ে গেল। বাসা ফাঁকাই ছিল, শুধু সে আর আমি। সেদিন আমাকে নীরব জায়গায় জোর করে অনেক কিছু করল। শাহিন ভাই ফাসন্ডের মতো আমাকে জোর করে কাজ করল। সবকিছু হারাতে হলো আমার অত্যন্ত ভালো লাগার ভালোবাসার মানুষটির কাছে। নিজেকে এত তুচ্ছ আর অসহায় মনে হচ্ছিল যে একবার মনে হলো এই জীবন আর রাখব না। প্রেম ভালোবাসা সব শুধু স্বার্থ ছাড়া আর কিছু নয়। আমি আমার সর্বস্ব খুইয়ে বিধ্বস্তের মতো কিভাবে যে নিজে নিজে বাসায় এসেছি নিজেও জানি না। সেদিনের পর শাহিন ভাই অনেক ট্রাই করেছে যোগাযোগ করতে, কিন্তু আমি তার প্রতি নিদারুণ ঘৃণাবশত মুখ ফিরিয়ে নিয়েছিলাম। ভালোবাসার প্রতি তার এমন অশ্রদ্ধা, তার প্রতি আমার মনটা বিষাক্ত হয়ে গিয়েছিল। আমি তো এমন চাইনি। আমি তো তাকে মন প্রাণ দিয়ে ভালোবাসতাম। সে যদি সেদিন এমন অমানুষের মতো আমার ইচ্ছের বিরুদ্ধে এমনটা না করত, তাহলে সে ঠিকই আমার মন দেহ সবই পেত। শাহিন ভাইয়ের বিশ্বাসভঙ্গের কারণে আমি একটা ডিপ্রেশনে ছিলাম অনেক দিন। আমার সবকিছু এলোমেলো হয়ে গিয়েছিল। নিজের ভেতরে প্রতিদিনের ভাঙচুর। তারপর নিজেকে আবার মেরামত করার যুদ্ধে লড়ছি প্রতিনিয়ত। লড়াই করতে করতে একসময় ঠিকই সামলে উঠলাম। সেবার সিলেট বেড়াতে যাবার পর রনি ভাইয়ের প্রেমে পড়ে গেলাম। তারপর ধুমধাম প্রেম চলল প্রায় 2 বছর। এই 2 বছরে আমাদের মধ্যে বেশ কয়েকবার অনেক কিছু হল।
প্রথম প্রথম মোবাইলে কথা হতো সারারাত ভর। আর প্রায় রাতেই ফোনে কথা হতো। রনি আমাকে ফাবার জন্য একদম পাগল হয়ে গেল। কিন্তু রনি তো থাকে কুমিল্লা আর আমি রাজশাহীতে। তাই চাইলেই তো পাওয়া সহজ না। আমাদের প্রেম হবার ২-৩ মাস পর রনি আমাদের বাসায় বেড়াতে আসে। রনি অনেক কিছু করতে চাইত। কিন্তু সেটা কোনোভাবেই সম্ভব হতো না, কারণ বাসায় সবাই থাকত। তবুও আমরা ঠিকই সুযোগ করে নিতাম, কেউ ও টের পেত না। আসলে মিয়া বিবি রাজি থাকলে সবই সম্ভব। কিন্তু আমি ভয় দিতাম না, শুধু বলতাম তাড়াতাড়ি বিয়ে করো। এভাবে প্রেম করতে করতে একদিন আমাদের পারিবারিকভাবেই বিয়ে হয়ে যায়। বিয়ের পর রনি আমার জীবনটাকে এত আনন্দময় করে তুলল যে মাঝে মাঝে মনে হতো এই পৃথিবীতে আমার মতো সুখী আর দ্বিতীয়জন নেই। স্বপ্নের মতো দিনগুলি কাটতে লাগল। বিয়ের ১ বছর পর আমার শাশুড়ি নাতি নাতনির জন্য পাগল হয়ে গেলেন। তাই আমরা দুজনে মিলে সিদ্ধান্ত নিলাম বাচ্চা নিব। আমি ওষুধ খাওয়া বন্ধ করে দিতেই মাস ২ পরই আমার পেটে বাচ্চা আসে। কতজনে কত কিছু বলে যে ফেট হওয়ার অবস্থায় করা যায় না। কিন্তু আমরা রোজই কাজ করতাম। এমনকি যেদিন আমার ছেলে জন্মেছিল তার আগের রাতেও রনি অনেক কিছু করেছে, কোনো সমস্যাই হয়নি। ছেলে হবার পর পরিবারের সবাই খুব খুশি হল, বিশেষ করে আমার শাশুড়ি। কারণ আমার ছেলেই এই পরিবারের বংশের বাতি। আমার ভাসুরের ঘরে মেয়ে, তাই সবাই খুব করে চাইছিল যেন ছেলে হয়। ছেলের বয়স যখন ৭ মাস তখন হঠাৎ করেই রনির বিদেশ যাওয়ার সব কাগজপত্র আমার ভাসুর সাউথ আফ্রিকা থেকে পাঠালেন। কিভাবে যে কি হয়ে গেল, মাত্র কয়েকটা দিনেই আমার প্রাণপ্রিয় রনি আমাকে ছেড়ে সাউথ আফ্রিকা চলে গেল। আমার সবকিছু কেমন জানি এলোমেলো লাগছিল। কি থেকেও জানি নেই। বুকটা খা খা করতে লাগল রনির জন্য। সুযোগ পেলেই চাচা শ্বশুরের চোখ যে আমার আনাচে কানাচে তাকাই তা ভালোমতোই টের পাই। কিন্তু সেটা শাশুড়ি কিংবা রনিকে বলার মতো প্রয়োজন মনে করিনি। পুরুষের চোখ নারীদের প্রতি থাকবে, এটাই প্রকৃতির নিয়ম, আমিও সেটা মেনে নিয়েছিলাম। চাচার বয়স প্রায় ৫০ হবে। চুলে নিয়ম করে কল্প দেন। এই বয়সী বাঙালি পুরুষের ভুঁড়ি হয়ে যায়, কিন্তু চাচার নেই। বাবার চাচাতো ভাই, আবার চাচার শ্বশুর ও লঙ্গি পাঞ্জাবি চাচার খুবই ফেভারিট পোশাক। এ নিয়ে আমরা ঠাট্টা মশকারা করি আড়ালে। ১ ছেলে ২ মেয়ের বাপ। বড় ছেলে ইন্টারে পড়ে, মেয়ে 8-এ আর ছোটটা ক্লাস 5-এ। ফাঁসাফাঁসি বাসা। তাই চাচা রোজ মাগরিবের পর আসতেন, চা খেতেন, আমার শাশুড়ির সাথে গল্প করতেন। কোনো কোনো রাতে আমাদের সাথে রাতের খাবারও খেয়ে যেতেন। চাচিও খুবই সজ্জন মহিলা, আমাদের অনেক আদর করেন, সবসময় আসতে পারেন না। কারণ সারা বছরই উনার অসুখ বিসুখ লেগেই থাকত। তাই মাঝে মধ্যে আসেন আমাদের বাসায়। চাচাতো দেবর আর নন্দগুলা এত ভালো যে বলার বাইরে। আমার স্বামী রোজই ফোন দেয়, সপ্তাহে ১ দিন ২ দিন আমরা ভিডিও কলে কথা বলতাম। দিন কেটে যাচ্ছিল বেশ। ছেলেকে দেখাশোনা, শাশুড়ির সেবায়ত্ন, জায়ের সাথে মিলেমিশে থাকা, এই তো। দিন দিন চাচা শ্বশুরের সাহস বাড়ছিল বেশ। ইদানিং চা দিতে গেলে হাতে হাত ইচ্ছেকরে লাগায়, বুকের দিকে তাকিয়ে তাকিয়ে কথা বলে। আমি একটা ব্যাপার লক্ষ্য করলাম, চাচার নজর শুধু আমার দিকে। আমার জায়ের সাথে এরকম আচরণ করে না। আমার যা দেখতে সুন্দরী, একটু মোটা। চাচা মনে হয় মোটা পছন্দ করে না। আমার স্লিম ফিগার মনে ধরছে। এড়িয়ে যাওয়া যায় না, কারণ তখন কথা উঠবে, বলবে রনির বুটা বেয়াদব, তাই যথাসম্ভব মানিয়ে চলছিলাম। ছেলের বয়স যখন ৩ তখন নিউমোনিয়া হয়ে গেল। আমার তো দিশেহারা অবস্থা। বাসায় অসুস্থ শাশুড়ি। জায়ের মেয়েটাও ছোট, তাই সে ব্যস্ত থাকে তাকে নিয়ে। চাচা আর চাচাতো দেবর অনেক হেল্প করল বাবুকে ক্লিনিকে ভর্তি করতে। প্রথম রাত শাশুড়ি আমার সাথে থেকে উনি আরও অসুস্থ হয়ে গেলেন। যা থাকল ২ রাত, কিন্তু তার মেয়েটা খুব জ্বালাতন করে। তাছাড়া অসুস্থ শাশুড়ি বাসায় একা, তাই সবকিছু চিন্তা করে আমি ভাবিকে বললাম আমি ক্লিনিকে একাই থাকতে পারব, উনি যেন শাশুড়ির যত্ন করে বাসা সামলায়। সপ্তাহ ২ আমি একাই সামলে নিলাম। রোজ দুপুরে ভাবি খাবার নিয়ে এসে বিকাল অবধি থাকত। সেই ফাঁকে আমি গোসল করে খেয়ে নিতাম। সকালের নাস্তা নিয়ে আসত চাচাতো দেবর। আর রাতের খাবার আনত চাচা শ্বশুর। স্বামী রোজ ৩-৪ বার ফোন করে খোঁজখবর নিত। ছেলে ধীরে ধীরে সুস্থ হচ্ছিল। ডাক্তার বলল কমপক্ষে ৩ সপ্তাহ টোটালি রাখতে হবে। প্রথম সপ্তাহ চাচা ঠিকঠাক ছিল। কিন্তু তারপর থেকে রাতে আসলে বেশি সময় থাকে। রাতে খাবার নিয়ে আসছে তো রাত ১১টার দিকে খুব ঝড় বৃষ্টি শুরু হল। ১টা বেজে গেল, থামার কোনো নামগন্ধ নেই, তাই যেতে পারছে না। বাসায় ফোন করে জানালো ক্লিনিকেই থেকে যাবে।
কারণ এত ঝড়ের মধ্যে যাওয়া প্রায় অসম্ভব। আমার মনে মনে চিন্তা হচ্ছে কি করব ভেবে পাচ্ছিলাম না। রুমে 2টা সিঙ্গেল খাট ছিল। একটাতে আমি বাবুর সাথে ঘুমাইতাম আর একটা খালিই থাকত। বৌমা তোমার তো 2টা বালিশ। আমার দিকে তাকিয়ে ইঙ্গিতপূর্ণভাবে উনি বললেন, জবি চাচা, একটা অন্তত আমাকে দাও যাতে শান্তিতে ঘুমাতে পারি। এই নিন চাচা। তিনি বিছানায় দুফা তুলে আয়েশ করে বসলেন। চাচার বয়স হলেও দেখতে 25 বছরের যুবকের মতো এখনও আছে, বুঝা যায়। আমার মনে কুচিন্তা ঢুকল। চাচা কি চায় না বুঝার মতো বয়স তো আমার না, দেখি না কি করে। চাচা যদি আজ কিছু করে কেউ জানবেও না। স্বামী ছাড়া এই ভরা জীবনে রাত কাটানো খুবই কষ্টের। দূর, আমি কি ভাবছি এইসব আবোল তাবোল। বাপের বয়সী একজনকে নিয়ে খারাপ চিন্তা করছি। আমি বাবুর পাশে শুয়ে রইলাম। তিনি উঠে গিয়ে রুমের দরজা লাগিয়ে লাইট নিভালেন, তারপর বিছানায় গিয়ে শুইলেন। আমি ঝিম মেরে বাবুকে বুকে আগলে শুয়ে আছি। বাইরে ঝড় তুফান চলছেই অবিরাম। অনেকক্ষণ পরে উনি গলা খাকারি দিয়ে আমার মনোযোগ আকর্ষণ করতে চাইলেন। বৌমা কি ঘুমাও জবিনা চাচা? বাবু কি ঘুমায় সে? জবি। রনি কি ফোন দিছে? জবি দিছে। কত করে বলি চলে আয় দেশে, শুনে না। জোয়ান বউ ঘরে রেখে কেউ কি বিদেশ যায়? আমি কোনো উত্তর দিলাম না। এই কথার কি উত্তর হতে পারে? উনার কথাবার্তা খুবই ইঙ্গিতপূর্ণ। তুমি তাকে বলো না কেন দেশে চলে আসতে? এই সময়ে স্বামীরে না ফাইলে কি হয় বলো? তারও তো বউ নিয়ে মাস্তি করার বয়স। সব কিছুর একটা সময় আছে। আমি চুপ করে শুনছি। চাচা খুব কায়দা করে শালীনতার দেয়াল টপকে গেলেন। বৌমা কি আমার কথা শুনছ জবি চাচা? শুনছি। আমি কি ভুল বললাম? জবি না। দেখো দেখি ঘরে এত সুন্দর বউ রেখে হারামজাদা কেমনে আছে। আমি হলে পারতাম না। আমার মন চাইছিল জিজ্ঞেস করি আপনি হলে কি করতেন চাচা। মনে মনে বলা কথা মুখে বলা হয় না আর। আমরাও আরও 2-1টা নাতি নাতনির মুখ দেখতাম। বৌমা তোমার সব কিছু ঠিক আছে তো? কি বলে বুড়া? আমি ভাবছি ব্যাটা ফ্রি হতে চাইছে। আমি একটু ছিনালি করে দেখি। জবি চাচা ঠিক আছে। না, স্বামী ছাড়া থাকলে অনেকের শরীর ভেঙে যায় তো, তাই জানতে চাইলাম। আমি আর না থাকতে পেরে ভাবলাম কথা চালাচালি যখন শুরু করছে উনি, তখন আমিও একটু জমিয়ে নেই। শরীর কেন ভাঙ্গে চাচা? বললে আবার মাইন্ড করো কি না? জবি না চাচা, মাইন্ড করব না, আপনি আমার বাবার মতো। বলেন। সবকিছুর একটা চাহিদা আছে বুঝলা বৌমা? জবি। কি বুঝলা? সবকিছুর যে চাহিদা আছে সেটা বুঝেছি। হ্যাঁ, এই তো বুঝছ। সেই চাহিদার যোগান ঠিকমতো না দিলে চাহিদাটা কমে যায়। কোনো চাহিদার কথা বললেন? আর যোগান কি চাচা? চাহিদা কি সেটাও তুমি বুঝো বৌমা, আর যোগানটা কি সেটাও বুঝার মতো বিচার বুদ্ধি তোমার আছে বলেই তো মনে হয়। তুমি বিবাহিতা, তাই স্বামী স্ত্রী সংক্রান্ত বিষয় তো আর খুলে বলতে হবে না আশা করি। বুঝেছি চাচা। কিন্তু সব চাহিদার যোগান কি চাইলেই মিলে চাচা? আর সব যোগান কি তার চাহিদা মিটাতে সক্ষম? এই ঝড় বৃষ্টির অন্ধকার রাতে মধ্যবয়সী একজন পুরুষ লোক আমার মতো একটা মেয়েকে একা রুমে পেয়ে এমন এমন আদি রসাত্মক কথাবার্তা বলছে, আর তা শুনে শুনে আমার অবস্থা তো বুঝতে পারছেন বন্ধুরা কি হচ্ছে। যোগান চাহিদা থাকলেই মিলে বৌমা। চাচা কখন যে বিছানা থেকে নেমে আমার পিছে এলেন টেরও পাইনি। রুমের বাতি নেভানো, কিন্তু মোবাইলের মেসেজের আলো অনেকটা ডিম লাইটের কাজ দিচ্ছিল। চিফ চাচা কি করছেন? ছাড়েন। কি যাতা করছেন? আমি আপনাকে বাবার মতো জানি। আজ থেকে ভাতার বলে জানবা। কেন এমন করছো বৌমা? কেন বুড়োটারে এত কষ্ট দিচ্ছু এতগুলা বছর থেকে? কতদিন থেকে তোমার প্রতি আমার নজর তা তো জানোই। একবার শুধু সুযোগ দিয়ে দেখো কেমন সুখ দেই। না, তা হয় না চাচা। কেউ জানলে আমার সংসার ভেঙে যাবে। আপনি কি আমার সংসার ভাঙতে চান? আপনি একটা ইতর। আমি আপনার মেয়ে হলে কি আমার সাথে এমন করতেন?